নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আগের ভিডিওতে একটি মর্মান্তিক পরিণতির কথা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আপনারা সবাই খুব ভালো কমেন্ট করেছেন এবং লিজা দিদিভাইকেও অনেকে অনেকভাবে সমবেদনা জানিয়েছেন। তা আশা করছি দিদিভাইও সেগুলো দেখেছেন এবং তারও ভালো লেগেছে। যে অন্তত যাই হোক, যা খারাপ সময় যার সাথে যায় সেই তো ভুক্তভোগী, সেই তো বোঝে, কিন্তু অন্তত তার পাশে এতজন মানুষের যে একটা ভালোবাসা সেটা তো রয়েছে, সেটা তো উনি ফিল করেছেন। এটা ভেবেই আমার খুব ভালো লেগেছে। তা আজকে যে ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, ঘটনাটি আমাকে শেয়ার করেছেন আলপনা ভাওয়াল। তিনি আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলির একজন দিদিভাই, মানে আমাদের একজন সদস্যা। তা এই দিদিভাইয়ের জন্ম, কর্ম সব কিছু, স্কুল, কলেজ সব কিছু কিন্তু আসামে। ঠিক আছে, ওনার বাবা চাকরি করতেন ওএনজিসিতে এবং পরবর্তী সময় ওই ভদ্রলোক যখন রিটায়ার করেন, মানে দিদিভাইয়ের বাবা যখন রিটায়ার করেন, তখন তিনি কিন্তু এদেশে চলে আসেন, মানে এদেশে বলতে ওয়েস্ট বেঙ্গলে চলে আসেন। তো যাই হোক, এবারে ওখানেই তো বললাম দিদিভাইয়ের স্কুলিং, কলেজ সব কিছু ছিল। তা যখন ওই 12 পরীক্ষা দেওয়ার পর, যখন গ্র্যাজুয়েশনের জন্য 3 বছর, তো আমাদের সময় তো 3 বছর ছিল, তা 3 বছরের জন্য গ্র্যাজুয়েশন, মানে গ্র্যাজুয়েশনে দিদিভাই ভর্তি হন। তখন ওই থার্ড ইয়ার মতো হবে আর কি, দিদিভাইদের থার্ড ইয়ারে পড়াশোনা করছেন দিদিভাই। তখন উনি অনার্স ছিল ওনার অ্যানথ্রোপোলজিতে। এবারে আর অন্যান্য সাবজেক্টের মধ্যে বটানি ছিল, জুলজি ছিল, এগুলো ছিল, কিন্তু অ্যানথ্রোপোলজি নিয়ে উনি অনার্স করছিলেন। তা এই সাবজেক্টটির মানে যখন থার্ড ইয়ারের যে সময়টা, সেই সময়টিতে ওই বাইরে রিসার্চের কিছু কাজ থাকে, মানে এক কথায় বলতে গেলে একটা এক্সকারশন মতো হয়েছিল এবং সেখানে ওনারা সবাই মানে বাধ্যতামূলকভাবে যেতে হয়েছিল। তা ওখানে তখন এখন ওনাদের সাথে একজন ঠিক হয় যে একজন স্যার যাবেন এবং যাওয়াটা হবে হচ্ছে জানুয়ারি মাসে। তা তখন আসামে প্রচণ্ড ঠান্ডা, হ্যাঁ, জানুয়ারি মাসে যাওয়া হবে, কোথাও একটা যাওয়া হবে, সাথে স্যার যাবেন একজন। তা দিদিভাই যেটা জানিয়েছেন যে ওনারা 5 জন মেয়ে এবং 5 জন ছেলে আর স্যার যাচ্ছেন সাথে। তা যাওয়া হবে একটা গ্রামে, হ্যাঁ, সেই গ্রামটা হচ্ছে অহোম যে রাজার, যে ওখানে মানে রাজত্ব বা ওখানকার যিনি অহোম রাজা ছিলেন তার ডিসেন্ডেন্ট, মানে বংশধর যেটাকে আমরা বলে থাকি, সেখানে ওই গ্রামবাসীরা তাদের মাঝে গিয়ে মানে থাকা হবে। এবং গ্রামটির নাম ছিল হচ্ছে ডলু গ্রাম। তা ওই ডলু গ্রামে দিদিভাইরা যাবেন আর সাথে ওই একজন স্যার যাচ্ছেন। তা ওখানে ওই স্যারের কোনো চেনা কোনো একজন থাকবেন হচ্ছে ওখানকার গ্রামের একটা স্কুল বাড়িতে। তা স্কুল, দিদি যেটা বলেছেন যে আসামের দিকে সাধারণত স্কুল বাড়িগুলো ধরুন এরকম একটা টিনের চাল হয় এবং টানা সামনে লম্বা বারান্দা এবং পরপর পরপর যে ক্লাসরুমগুলো, এরকম ব্যাপার একটা। তা দিদি বলেছেন যে দিদি নিজেও কিন্তু এই ধরনের স্কুলেই পড়াশোনা করেছেন। তো ওরকম একটা স্কুল বাড়িতে গিয়ে থাকা হবে, এরকম একটা ওনারা রওনা দেবেন। তা রওনা দেওয়ার আগে ওখানে গিয়ে ওনাদেরও রান্নাবান্নার কাজে হাত লাগাতে হবে বলে বাসন কোসন, তারপরে সিলিন্ডার, তারপরে আপনার প্রচণ্ড যেহেতু ঠান্ডা, ওনারা পুরো একদম লেপ তোষক যেগুলো আর কি, বেডিং যেটাকে বলতে পারি, কম্বল টম্বল সব নিয়ে ওনারা রওনা হন ওই গ্রামের উদ্দেশ্যে। এবং ওই ডলু গ্রামে যখন গিয়ে পৌঁছান ওনারা, তখন ওই 3টে 3:30 মতো বাজে। আর যেহেতু বললাম অহোম রাজার বংশধরদের ওই গ্রামের তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, দিদিদের মানে এই যে রিসার্চের ব্যাপারটা যেটা ছিল, তার মধ্যে না ওই তাদের লাইফস্টাইল, হ্যাঁ, তারা আগে কীরকম তাদের জীবনযাত্রা ছিল, এখন কি ধরনের জীবনযাত্রা, বিভিন্ন দিকগুলো সম্পর্কে খোঁজখবর নেওয়ার ব্যাপার ছিল।
তো যাই হোক, ওনারা তো ওরকম 3:30 নাগাদ পৌঁছেছেন। এবার ওখানকার যে লোকাল স্কুল ওই গ্রামের, সেই স্কুলের মাস্টারমশাই দিদিমণিরা ওনাদের জন্য অপেক্ষা করছিলেন। তখন ওই মানে পৌঁছাতে 4টে 4:30 মতো বেজেছে। তো ওই বিকেলে একটা স্ন্যাক্স মতো ওনারা ব্যবস্থা করে রেখেছিলেন, যে ছোট ছোট বাচ্চারা যাচ্ছে, ছেলেমেয়েরা, তাদের একটু কিছু সামান্য একটু রিফ্রেশমেন্টের ব্যবস্থা করেছিলেন। তো যাই হোক, ওগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার স্যার তো বললেন, মানে এই দিদিদের সাথে, মানে আলপনা দিদিদের সাথে যেই স্যার গিয়েছিলেন, উনি বললেন যে এবার তোমরা তোমাদের বেডিং পত্র নিয়ে এবার দেখো কিভাবে শোয়া টোয়ার ব্যবস্থা তো ঠিকঠাক আগে করে নিতে হয়। তা স্কুল বিল্ডিংটা একটা বড় ঘর এবং একটা ছোট ঘর কিন্তু ওনাদের দেওয়া হয়েছিল। এবার বড় ঘরের মধ্যে স্যার বললেন যে বড় ঘরটা তাহলে ছেলেরা যখন গেছে, ছেলেরা বড় ঘরটার মধ্যে থাকবেন এবং স্যারও থাকবেন ওনাদের সাথে, এই ছেলেদের সাথে, এবং ওখানেই খাওয়া দাওয়া, মানে সবাই যাতে বসে স্টুডেন্টরা খেতে পারে, যেহেতু বড় ঘরটা ছিল, ওইখানেই খাওয়া দাওয়া সব কিছু হবে। আর মেয়েদেরকে বললেন তাহলে তোমরা কি করবে। তা মেয়েরা চিন্তা ভাবনা করে বললো, স্যার আমাদের ছোট ঘরটাতেই হয়ে যাবে, আমাদের ওই ঘরটাই আমরা মানে স্বাচ্ছন্দ্য বোধ করবো বা আমরা ভালো থাকবো বলে নিয়ে তারা ছোট ঘরটায় তাহলে ঠিক আছে। স্যার বললেন যে ঠিক সব কিছু যখন ঠিকঠাক হয়ে গেল, এবার তাহলে তোমরা কিভাবে শোয়ার ব্যবস্থা হবে। তা দিদিভাই যেটা জানিয়েছেন যে এখনকার দিনের ওই যে লম্বা লম্বা ডেস্ক এবং তার সঙ্গে যে বেঞ্চ, কোনো হাতল ফাতল কিছু ছিল না, ওই বেঞ্চগুলোকে যার উপর বসে আর কি পড়াশোনা করতো স্টুডেন্টরা, সেই বেঞ্চগুলোকে পরপর করে ওই জোড়া দিয়ে দিয়ে বানানো হলো, বিছানা তৈরি করা হলো। এবার বিছানার মধ্যে ওই যে বেঞ্চগুলোকে জোড়া দিয়ে একদিকে বানানো হলো, 3জন তাতে শুতে পারবে, আর আরেক দিকে ওরকমভাবে একটা বেড মতো বানানো হলো, সেখানে 2জন শুতে পারবে, মালপত্র সব কিছু এঁটে টেটে যাবে, কোনো অসুবিধা কিছু নেই। এই পর্যন্ত দুটো ঘরেই এইভাবে সেট করে নেওয়া হলো। এবারে দিদিভাই যেটা জানিয়েছেন যে কিন্তু এই যে ছোট ঘর আর বড় ঘর, আর বাইরের দিকে টয়লেট ল্যাট্রিন এইগুলো বাইরের দিকে ছিল সব, আর ছোট ঘর আর বড় ঘরের মাঝে মানে যেইখানে স্যার শুচ্ছেন ছেলেদের রুমে, যেখানে স্যার শোবেন, স্যারের পায়ের কাছে এই মেয়েদের রুমের একদম নিচের দিকে, একদম দেয়াল থেকে একদম নিচের দিকে কিছুটা পোর্শন একটা ফুঁকো মতো বা গর্ত মতো ছিল, যে যেখান থেকে কিন্তু ডাকলে পর স্যার শুনতে পাবেন বা ছেলেরাও শুনতে পাবে, এরকম একটা জায়গা কিন্তু ছিল। এবারে ওই রাত্রে তো রাত প্রায় অনেকটাই হয়ে গেছে, 8টা 8:30 9টা মতো বাজে। তখন ওই মাস্টারমশাই দিদিমণিরা ওইখানে স্থানীয় স্কুলের যারা ছিলেন তারা তো বিদায় একে একে নিলেন, এবং ওই দিন রাত্রে কিন্তু এই স্যার বা এই যে স্টুডেন্টরা গেছে এদের কিন্তু রান্নাবান্না কিছু করতে হয়নি। স্যারের যিনি পরিচিত ওখানে শিক্ষক বা শিক্ষিকা যিনিই ছিলেন, তার বাড়ি থেকে খাবার দাবার সমস্ত চলে এসছে। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তা স্যার বললেন এবার এই মেয়েরা বা ছেলেরা তো বইপত্রও নিয়ে গেছে, কারণ ওখানে তো পড়াশোনাও করতে হবে। তা স্যার বললেন এতটা রাত হয়ে গেছে, আজ তো আর পড়াশোনা কিচ্ছু হবে না, তোমরা যে যার মতো খাওয়া দাওয়া কমপ্লিট করে নাও এবং তোমরা শুয়ে পড়ো। পরের দিন কিন্তু অনেক সকাল সকাল উঠতে হবে, 7টার মধ্যে প্রত্যেকে উঠে পড়বে, কারণ প্রচণ্ড ঠান্ডাও পড়ে গেছে। তা সেই মতো কিন্তু ওনারা শুয়ে পড়েন। এবারে শুয়ে পড়ার পর স্টুডেন্টদের মধ্যে যা হয় গল্প গুজব এগুলো তো চলছে, কিন্তু মেয়েদের যে রুমটা ছিল, মেয়েদের রুমের দরজাটা খুব বেহাল দশা ছিল, যে কারণে স্যার কিন্তু ছেলেদেরকে দিয়ে বাইরে থেকে ওই দরজাটা পুরো তালা দিয়ে বা চেন দিয়ে ওই লক করে দেন, এবং ওদেরকে একটা ছোট টুল দেওয়া হয় মেয়েদেরকে, যে তোমাদের যদি বাইরে যাওয়ার দরকার পড়ে, টয়লেট বা ল্যাট্রিনে যাওয়ার কোথাও দরকার পড়ে, তাহলে তোমরা জানলায়, গড়াত ফরাত কিছু ছিল না, জানলাটা ডিঙিয়ে তোমরা বাইরে বেরোবে, এরকম একটা কিছু ব্যবস্থা ওনারা করে দিয়েছিলেন। তো যাই হোক, এবারে তো এরা সব শুয়ে পড়েছে। এবার মেয়েদের বুঝতেই পারেন বান্ধবীদের মধ্যে বা ছেলেদেরও বন্ধুদের মধ্যে এই গল্প চলছে, আর স্যার মাঝে মধ্যেই বলছে তোমরা ঘুমাও রে, সমানে কিন্তু স্যার ওখান থেকে বলে যাচ্ছেন। আর এরা কি করছে, যখনই ঘুমাও রে বলেন তখন এরা চুপ করে ঘাপটি মেরে থাকে, তারপরে কিছুক্ষণ বাদে ভাবে স্যার ঘুমিয়ে পড়েছে, আবার এরা গল্প শুরু করে দেয়, এইভাবেই কিন্তু চলতে থাকে। এবার যাই হোক, গল্প তো হচ্ছে, গল্প হয়ে যাওয়ার পর এবার এক এক করে তো সবাই একটা জার্নি করে গেছে, একটা ক্লান্তি ভাব সবার।
যাই হোক, আর কোথাও একটা যাওয়ার নামে বাচ্চারা কতটা এক্সাইটেড থাকে এটা তো আমরা প্রত্যেকেই জানি, প্রত্যেকের জীবনেই ঘটেছে ছোটোবেলায়। তো এরা তো এক এক করে মানে ধরাশায়ী যাকে বলে, হ্যাঁ, আস্তে আস্তে সবাই এক এক করে ঘুমাচ্ছে। এবার দিদির কিন্তু একটু রাত জাগার অভ্যেস ছিল, হ্যাঁ, আলপনাদির। এবারে উনি তো ওরকমভাবে জাগছেন, মানে জেগে রয়েছেন। আর দ্বিতীয় হচ্ছে কি, বাবা মাকে ছেড়ে উনি কোনো দিনও কোথাও থাকেননি। সেই প্রথম কিন্তু বাবা মাকে ছেড়ে বন্ধুদের সাথে বা স্যারের সাথে এসছেন এক্সকারশনে। ফলে কি হচ্ছে যে ওনার ঘুম আসছে না। এবারে তো 2টো বাজে, ঘুম আসছে না। এবার উনি বলছেন যে হাতে কিন্তু উনি ঘড়ি পরে শুয়েছিলেন, যাতে সকাল, তখন তো মোবাইল ছিল না, যে অন্তত ঘড়িটা দেখে ঘুম থেকে উনি জেগে উঠতে পারেন, এরকম একটা ব্যাপার ছিল। সকালে স্যার উঠতে বলেছেন। এবারে আর স্যার বলে দিয়েছেন কিন্তু কোনো ঘরে কিন্তু তোমরা লাইট নেভাবে না, কেউ যদি ভয় টয় পায় কোনো লাইট নেভাবার দরকার নেই, তোমরা লাইট জ্বালাই থাক। এবারে তো যাই হোক, রাত্রি 2টো 2:30 উনি তো দেখছেন, কিন্তু ঘুম তো আসছে না। যাই হোক, একটা সময় কিন্তু আস্তে আস্তে তন্দ্রা চলে আসে এবং উনি রীতিমতো ঘুমিয়ে পড়েন। ওমা, কিছুক্ষণ বাদেই কিন্তু আবার ঘুম ভেঙে যায়। কি হলো তাহলে? আশেপাশে তো সবাই ঘুমাচ্ছে, মানে 5জন মেয়ে বললাম, 4জন তো ঘুমাচ্ছে। এইবারে দিদির তো ঘুম ভেঙে যায়, যে দেখেন যে কিসের ইয়ে হচ্ছে, আওয়াজ হচ্ছে। তা দেখেন টিনের চালের ওপরে ধাদা 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 এরমভাবে আওয়াজ হচ্ছে। মানে অনেকটা, উনি যেটা বলেছেন AK-47 চালালে বা একটা কি বলবো, ওগুলো স্টেন গান বলে না কি বলে, মানে একসঙ্গে প্রচুর ফায়ারিং হয়, তা সেই রকম ভাবে ওইভাবে আওয়াজ হচ্ছে টিনের চালে। এবারে শুরুতে উনি ভেবেছেন যে এটা মনে হয় তার মানে বৃষ্টি শুরু হয়েছে, কারণ বৃষ্টি হলে পর টিনের চালে ঠিক এরমভাবেই আওয়াজ হতে থাকে। কিন্তু ওদিকে তো দিদি বলেছেন যে ওদিকের বাড়িগুলো আসামের এই ধরনের হয়, তা ওনারা তো অভ্যস্ত যে বৃষ্টি হলেও বৃষ্টির তো একটা বাড়া বা কমা আছে, তাতে সাউন্ডেরও একটা বাড়া কমা বা অন্যরকম একটা সাউন্ড শোনায়। কিন্তু এটা তো তা হচ্ছে না, এটা তাহলে হচ্ছেটা কি? তো উনি তো প্রচণ্ড ভয় পেয়ে যান, এবং ভয় পেয়ে এরা তো ঘুমাচ্ছে 4জনে, উনি কিন্তু আর থাকতে না পেরে, আর আওয়াজটা হচ্ছে কোথায়, যেখানটা ওনারা শুয়ে আছেন সেই লাইনটায় হচ্ছে, আর ছেলেদের ঘরের ওদিকটায় হচ্ছে, তার মানে ওই লাইনটা ধরে ওই আওয়াজটা হচ্ছে। তখন উনি আর থাকতে না পেরে একা একা জেগে রয়েছেন, ভয় পাচ্ছেন। উনি তখন চুপি চুপি খাট থেকে নেমে পড়ে উনি ওই যে ফুকোটা, যেটা বললাম যে এমন একটা ফুকো বা ওই জায়গাটা কাটা মতো রয়েছে, যেখানটা থেকে কিন্তু স্যার কিছু বললে সেটা ওনারা শুনতে পাবেন, বা ওনারা কিছু বললেও কিন্তু ছেলেদের ঘরে সেটা শোনা যাবে। ওইখানটা কিন্তু ওই দিদি পৌঁছে যান। এবারে তো দিদি তো ওই ফুকোর কাছে গেছে, হ্যাঁ, ফুকোর কাছে গিয়ে চিৎকার করছে, ও স্যার, স্যার, চাপা গলায়, স্যার, স্যার আছেন, শুনছেন, ও স্যার, ও স্যার করে চিৎকার করছেন। এবার স্যার তো ওখান থেকে শুনতে পেয়েছে ওই ফুকোর কাছ থেকে, হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে, কি হয়েছে? তখন বলছে, কে? বলছে, আমি আলপনা। তখন বলছে যে কি হয়েছে? বলছে, ও স্যার কিসের আওয়াজ হচ্ছে, মানে ওরম দাদা 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 করে, ওই যেন মনে হচ্ছে গুলি করছে সমানে, হ্যাঁ। তো বলছে যে হ্যাঁ আওয়াজ হচ্ছে। বলছে, হ্যাঁ আমিও শুনেছি। এই করতে করতে বলছে, ও স্যার কিসের শব্দ হচ্ছে? বলে, ভয় পেও না তোমরা, তুমি ভয় পেও না। আর বাকিরা কি করছে? বলে, ও স্যার ওরা তো ঘুমাচ্ছে। তখন বলছে যে ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, তুমি চুপ করে থাকো। বলছে যে স্যার আমার তো ভয় লাগছে। স্বাভাবিক, সে তো জেগে রয়েছে, বাদ বাকি 4জন তো ঘুমাচ্ছে। তখন বলছে যে কিচ্ছু হবে না, আমরা তো আছি, আর সেরকম কোনো দরকার হলে ছেলেরা তো তখন দরজা খুলে বেরোবেই, আর তোমাদের দরজায় তো তালা মারা আছে। তখন বলছে যে তুমি বারান্দায় কাউকে দেখতে পেয়েছো? তো দিদি একটু মানে ঝুঁকে টুকে দেখেছেন যে না, বারান্দায় আলো জ্বলছে, কেউ তো কোথাও নেই। এই করতে করতে ওনার একজন ছেলে, মানে বন্ধু, মানে ছেলেদের যে 5জন গেছে তাদের মধ্যে সঞ্জয় বলে, সেও এসে বলছে, এই তুই জেগে আছিস? তখন বলছে যে ও তোরাও জেগে আছিস? বলছে, আমরা অনেকক্ষণ ধরেই শুনেছি স্যার কাউকে আমাদের বেরোতে দিচ্ছে না। তার এই আলপনা দিয়েও বলছে, তাহলে কি স্যার আমি বেরোবো? বলে, একদম বেরোবে না, যে এমন আছো ওইখানে চুপ করে শুয়ে থাকো। তো যাই হোক, এইভাবে চলছে। চলতে চলতে প্রায় আধ ঘন্টা 45 মিনিট মতো, ওই 4টে নাগাদ আস্তে আস্তে কিন্তু ওই আওয়াজটা থেমে যায়। এরপরে সকাল হয়। তো সকাল হতে তো যাই হোক বেরিয়েছে সবাই মিলে।
আর দিদির মানে আলপনাদির খুব ঘনিষ্ঠ যে বান্ধবী, সেও সকালে এসছে, বলে এই জানিস কালকে কি হয়েছে, কালকে এরম এরম হয়েছে। বলে আমি জানি তো, আমি জানি যে তুই তো স্যারকে ডাকছিলি আর আওয়াজ হচ্ছিল। তখন বলছে তাহলে তুই উঠলি না কেন? বলছে যে আমি এত টায়ার্ড ছিলাম, এত ঘুম আমার পাচ্ছিল, আমি উঠতে পারিনি। তো যাই হোক, তারপরে তো তখন স্যারকে তো আলপনাদি বলছে যে একটা ভৌতিক এক্সপিরিয়েন্স হলো আমাদের স্যার, এটা নিশ্চয়ই ভূতের ব্যাপার। তখন স্যার তো পাত্তা দিচ্ছে না, স্যার বলছে যে না না ওরকম কিছু না। বলছে তোমরা এক কাজ করো তো, তোমরা পেছনে একটু স্কুল বাড়ির পেছনে কিছুটা জায়গা আছে, একটুখানি ঘুরে এসো তো, ওখানে দেখো তো কোনো রকম ইট বা কোনো রকম পাথর টাথর কিছু দেখতে পাও কিনা, যে ব্যাপারটা তো বোঝা যাচ্ছে না না কিসের থেকে এরকম আওয়াজ হচ্ছিল। তা পেছনে গেছে, ছোট ছোট গাছের জঙ্গল, ছোট ছোট মানে চারা গাছ বা বড় গাছ এরকম সব রয়েছে, কোনো রকম পাথর ইট কিচ্ছু ছিল না। তখন তো আবার ঘুরে এসে বলছে যে স্যার তাহলে রাত্রে ওটা কি হয়েছিল। হ্যাঁ, আলপনাদি শুনেছে যেহেতু, তার একটা ইয়ে হচ্ছে ভেতরে, জানার কৌতূহল। তখন স্যার বলল দাঁড়াও আমি দেখছি। তো যাই হোক, এবার ওখানে রান্নায় যিনি হেল্প করতেন তিনি এসে পড়েন, তিনি সাথে করে একটি মেয়েকেও নিয়ে এসছে, ওরা দুজনে মিলে তো যাই হোক এরাও হাত লাগিয়ে রান্নাবান্না হলো, রুটি টুটি করলেন। রুটি টুটি খাওয়া টাওয়ার পর দুটি ছেলেকে, কারণ একটি ছেলের বাবা ওখানকার স্থানীয় থানার মানে একটু উচ্চ বিভাগে ছিলেন, মনে হয় ওসি ছিলেন। তো ওইখানে ওই ছেলে দুটিকে বললো তোরা যা গিয়ে তোর বাবাকে জানা পুরো ব্যাপারটা। তো যাই হোক জানানো টানানো হয়েছে। এইবারে এই এবার দিদিদের যারা ছিল আর কি তাদেরকে ওই ব্রিফিং স্যার করে দিয়েছেন যে আজকে এই 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 কাজগুলো করতে হবে। তা ওনারা সেই মতো কাজকর্ম করছেন। তারপরে ছেলে দুটো তো ওই 11টা নাগাদ বেরোলো, ওই 12টা 1টার দিকে ফিরে আসলো, তাদেরকেও ব্রিফিং করা হলো যে কী কী করা হয়েছে, কী কী করতে হবে এইগুলো ব্যাপারটা। তারপরে কিছুক্ষণ বাদে দেখা গেল যে একজন পুলিশ অফিসার এবং 2-4 জন পুলিশ মিলে তারা আসলেন। তখন ওরা শুনে বললেন যে না এরকম তো এখানে হওয়ার কথা নয়, কেন এরকম হয়েছে আমরাও বুঝতে পারছি না। যাই হোক আজকে রাতের জন্য আমরা কিন্তু একজনকে এখানে পোস্টিং করে দিয়ে গেলাম যে উনি থাকবেন, দেখবেন আজকে রাতেও যদি হয় তখন স্টেপ নেওয়া যাবে। তো যাই হোক, এরপরে কিন্তু দিদিরা 7 দিন মতো ওখানে ছিলেন। ঠিক আছে, এবার 7 দিন মতো ওখানে ছিলেন। এবারে গ্রামে গ্রামে তারা ঘুরেছেন, তাদের লাইফস্টাইল, তাদের খাওয়া দাওয়া সব কিছু ওনারা দেখেছেন, এবং গ্রামের মানুষ খুব ভালো, তা যে তারা প্রচুর সহযোগিতা করেছে। এবং পরবর্তী সময়ে ওখানকার একটি ছেলের সাথেও পরিচিত হন ওনারা, এবং ছেলেটিও একটি কলেজে, অন্য একটি কলেজে পড়াশোনা করেছে, ছেলেটি ওই স্কুল থেকেই পড়াশোনা করেছে। হ্যাঁ, সেও বলেছে যে দেখো আমরা তো স্কুল বাড়িতে তো রাতে কেউ থাকে না, অ্যান্ড কেন হয়েছে ওরকম আওয়াজ, কিসের জন্য সেটা তো জানা যায়নি। তাই দিদি যেটা জানিয়েছেন আলপনাদি, যে আমার এতটা মানে এজ হয়ে গেছে, কিন্তু আজ অবধি কিন্তু যে ওটা কি ছিল, ওটা কি কোনো ভৌতিক উপদ্রব ছিল নাকি গ্রামবাসীরা পছন্দ করেনি আমাদের যাওয়াটা, কিন্তু সেটাই বা কী করে বলবো। আমরা আসার আগে গ্রামবাসীরা এসেছিল, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া, তারপরে যেটা আর কি আপনার তারা যতটা পেরেছে সহযোগিতা করেছে। হ্যাঁ, কোথাও এতটুকু কিন্তু অসুবিধা হয়নি। এবং এতটা সহযোগিতা গ্রামবাসীরা করেছে, তাহলে কেন তারা, তাদের দিক থেকেও তো কোনো সমস্যা ছিল না যে এরা গেছে বলে তারা কোনোভাবে উপদ্রব করে ভয় দেখিয়ে তাদের তাড়িয়ে দিতে চেয়েছে, এমনও না। দিদিরা ওখানে ক্যাম্প ফায়ার করেছে, খুব পরের দিকে আনন্দ করেছে। কিন্তু ওই রাতের পর কিন্তু যে যখন পুলিশ পোস্টিং হলো তখন কিন্তু আর কিন্তু ওই 7টা দিন আর কিচ্ছু হয়নি। কি ছিল এটা, কেন হয়েছিল, দিদি কিন্তু আজও সেটা খুঁজে চলেছেন, কিন্তু তিনি এটা মানে মেলাতে পারেন না যে কেন এটা হয়েছিল। যাই হোক, এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো? এমন কিছু ভয়ের ঘটনাটা না, কিন্তু অদ্ভুত একটা ঘটনা। যাই হোক, আর এখন আমি আরেকটা ছোট্ট ঘটনা দিয়ে আজকের পর্বটা শেষ করব। ছোট্ট ঘটনা যেটা বলতে চলেছি, এই ঘটনাটি আমার নিজের চোখে দেখা একটি ঘটনা, এবং তখন আমার মেয়ে হয়নি, আমার সদ্য বিয়ে হয়েছে। হ্যাঁ, আমি ঘটনাটি বলছি 92 কি 93 সালের ঘটনা। তখন সাথে আমার হাজব্যান্ড ছিলেন আর আমি ছিলাম, কিন্তু আমার মেয়ে তখন হয়নি। তো সেবার কি হয়েছে, সেবার আমরা না মাঝে মধ্যে না খুব সমুদ্রের ধারে বেড়াতে যেতে
মানে চলে যেতাম। আমার হাজব্যান্ড খুব ভালোবাসতেন বা এখনও বাসেন সমুদ্রের ধার, আমারও খুব পছন্দের জায়গা, আমার পাহাড়ও ভীষণ পছন্দের জায়গা যদিও, কিন্তু সমুদ্রের ধারে তখন মানে পুঁজি কম, তো আমি তো বলেছি একটা সময় খুব কষ্টের মধ্যে দিয়ে আমাদের দিন যেত, কাজেই তখন ওই পুরী দীঘা যেতে না অত খরচা হতো না, হ্যাঁ সস্তার হোটেল টোটেল ছিল, কোনোভাবে খাওয়া জুটে যেত, আমরা দুজনে মাঝে মধ্যেই ওই পুরী দীঘা এই ঘুরতে যেতাম। তা ওই সেবার পুরীতে গেছি। এবারে আমি হলিডে হোমটার নামটা এখানে নিচ্ছি না, তবে এইটুকু বলি স্বর্গদ্বার যে শ্মশান আছে তার একদম কয়েকটা বিল্ডিং পরেই কিন্তু এই হলিডে হোমটা, এবং হলিডে হোমটার সব থেকে বড় প্লাস পয়েন্ট ছিল যে তখন তো ভাড়া খুবই কম ছিল, ব্যাংক ফ্যাংকের থ্রু আমরা মানে বুক করে যেতে হতো, এবং পুরো তার বারান্দা থেকে পুরো সামনেটা খোলা ছিল, মানে ওই হলিডে হোমটার সামনে হচ্ছে বড় রাস্তা, তারপরেই বালি শুরু হয়ে গেছে এবং তারপরে সমুদ্র, আদিগন্ত সমুদ্র, খুব সুন্দর কিন্তু জায়গাটা ছিল, মানে হলিডে হোমটা খুব সুন্দর জায়গায় ছিল, এবং তখন তো ফাঁকা ফাঁকা, 92-93 সালের ঘটনা বলছি। তো এবারে আপনাদের বলতে কোনো আমি সংকোচ বোধ করছি না, নতুন তখন বিয়ে হয়েছে তো, 92 সালে আমার বিয়ে হয়েছে। তা আমাদের বাড়িতে যেমন খুব কট্টর ছিল, আমাদের বাড়িতে না কাউকে ড্রিঙ্ক করতে এগুলো আমরা কোনোদিনও মানে স্বপ্নেতেও ভাবতে পারিনি, কিন্তু আমার হাজব্যান্ডের যেহেতু বললাম যে মাসি ছিলেন অভিনেত্রী, হ্যাঁ তিনি মানে ওদের একটা এরকম ছিল, আমি তো বললাম আমার শ্বশুরবাড়িতে অনেক ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকে এসছেন, উত্তম কুমার থেকে শুরু করে অনেকেই যাতায়াত ছিল, তো ওনাদের কাছে আবার ড্রিঙ্ক করাটা কোনো এমন কিছু ব্যাপার না। আর আরেকটা কথা কি বলুন তো, আমার হাজব্যান্ডকে চিরকাল আমি দেখে এসেছি, উনি যখন ড্রিঙ্ক করতেন মানে বা করেন বা কখনো করেছেন, সেটা হয় বন্ধু বান্ধব সার্কেলে কিন্তু লিমিটের মধ্যে, আর না হলে আমার সাথে বা আমার সামনে বসে, এইটুকু কোনো অকেশনে কোনো পুজো পার্বণে হয়তো একটা কি দুটো পেক খাওয়া হয়েছে, ওইটুকু ওই পর্যন্ত, হ্যাঁ একদম লিমিটের মধ্যে। তা সেবার আমরা ওখানে বসে আছি পুরীতে, মানে গেছি আমরা ঘুরছি, ঘুরে টুরে নিয়ে রাত্রিবেলায় এসে তখন একটাই বাঁধা ধরা আমরা খেতাম, পুঁজি কম বলে কোথায় সস্তায় তরকা রুটি পাওয়া যেত আমরা ওই খেতাম, আর ওই একটা ছোট্ট বোতল নিয়ে যাওয়া হয়েছে, ওটা আমরা দুজনে খাবো বলে নিয়ে যাওয়া হয়েছে, এবং আমি তো তখন নতুন বিয়ে হয়েছে, ছোট্ট মেয়ে, এবং আমার বাড়িতে এসবের চল নেই, তখন কিছুই মানে খেতেই পারতাম না ধরতে গেলে। যাই হোক, ওর সাথে ওকে স্বাদ দেওয়ার জন্য বসে আছি, এই কথা বলছি নতুন বিয়ে হয়েছে, আর ওই বারান্দায় না লম্বা লম্বা বেঞ্চি পাতা থাকতো, আর জিরো ল্যাম্পের মতো একটা করে আলো জ্বালা থাকতো, তা আমরা ওরকম দোতলাটায় বসে আছি। আর সেবারে যখন আমরা গেছি তখন না মানে বর্ষাকাল, সমুদ্র উত্তাল হয়ে উঠছে, মাঝে মধ্যে ঝড় বৃষ্টি হচ্ছে, আর তখন কি হয়েছে ওই ফ্লোরটাতে না আমরা যাওয়ার পর দু একজন ছিলেন, আস্তে আস্তে পুরো ফ্লোরটা ফাঁকা হয়ে গেছে, এবার আমরা মোটামুটি 7 দিনের জন্য যেতাম, যাওয়া আসা মিলিয়ে 2 দিন, আর ওই 5 দিন মতো আমরা ওখানে থাকতাম, মানে ছুটি টুটি কাটিয়ে আমরা চলে আসতাম। তা আমরা রয়ে গেছি, এবারে ওই নাইট ল্যাম্প জ্বলছে আর আমরা ওই বারান্দায় বসে আছি। তা কিছুক্ষণ বাদে মানে বসে থাকতে থাকতে গল্প করতে করতে এমন হয়ে গেছে, রাত তখন কটা আমরা খেয়াল করিনি, আস্তে আস্তে সামনের মেন রাস্তা দিয়ে লোকজন চলাচল বন্ধ হয়ে গেল, হ্যাঁ, এবং ওই দিকটায় তখন কিন্তু যত রাজ হোটেলের দিক ফিক এগোনো হতো, তখন কিন্তু মানে রাজ হোটেল তো অনেক পরে আমরা গিয়ে দেখেছি, ওই রাস্তাটা পুরো মানে জনমানবহীন হয়ে যেত বলা যেতে পারে। তা তখন মানে আর লাইটও কিন্তু সেরকম ছিল না, হ্যাঁ। তা যাই হোক, রাত তখন কটা বাজে জানি না, 3টে 3:30 এরকম হবে টবে, অদ্ভুত একটা ঘটনা আমরা দুজনে দেখেছিলাম, এবং আপনারা না অবাক হয়ে যাবেন শুনলে ঘটনাটা কীরকম। আমরা ওখানে তো বসে আছি, এই রাত্রি তখন 2-2:30 হবে বোধহয়, তখন থেকে খুব ঝড় বৃষ্টি মেঘ গর্জন এরকম শুরু হয়েছে, হ্যাঁ, আর সমুদ্রে বিশাল বিশাল ঢেউ উঠছে, তা আমরা খুব উপভোগ করছি, ওই একটা জোলো বাতাস আসছে, অল্প বয়স, তখন আমরা ওখানে বসে আছি বেঞ্চে, তা উনি তো টুকটাক একটু খেয়েছেন, আর আমি ওই বসে বসে ওই বাদাম ভাজা এই সমস্ত টুকটাক হাবিজাবি খাচ্ছি, কিন্তু আমার ওইসবে কোনো এনার্জি নেই এবং মনও নেই, কারণ আমি সব খেতে পারি না, পারতাম না। তো যাই হোক,
এবারে এই চলতে চলতে হঠাৎ করে একটা বিদ্যুৎ চমকেছে, ঠিক আছে। আর আমরা যেখানে বসে আছি সেখানে স্ট্রিট লাইটগুলো অনেক দূরে দূরে হলেও একটা না, মানে স্ট্রিট লাইটের কোন দিক থেকে সে আলোটা আসছে আমি বলতে পারবো না, একটা না কি বলবো, একটা আলোর একটা হালকা একটা পর্দা যেন ওই বালি টালির ওপর এসে পড়েছে, একটা পুরো অন্ধকার, বিচে কেউ নেই, এইটুকু আমরা বুঝতে পারছি। তো হঠাৎ করে আমরা বসে থাকতে থাকতে ওরকম একটা বিদ্যুৎ চমকেছে। চমকাবার সাথে সাথে আমি না সমুদ্রের দিকে তাকিয়েছিলাম, তাকিয়ে থাকতে থাকতে আমি বললাম, যেই বিদ্যুৎটা চমকালো আমি দেখছি, ধরুন একটা মানুষের এই যে এই পর্যন্ত জল যতটা হবে সমুদ্রের জল, সেখান থেকে একটা মেয়ে ওরকম কিন্তু গলা জল থেকে উঠে আসছে, বুঝতে পারছেন তো। পরমা মানে সুন্দরী মনে হচ্ছে, যখন বিদ্যুৎ চমকাচ্ছে তখন অপূর্ব লাগছে, এবং তার সব থেকে যেটা অপূর্ব লাগছে, তার না পুরো মানে জামা কাপড় বলতে গাউন টাইপের একটা পরা, সাদা রঙের, ঠিক আছে, পরা, চুলগুলো সেই হাওয়ায় উঠছে। এটা আমি দেখতে পাই প্রথম যখন বিদ্যুৎটা চমকায়। এটা দেখেই আমার হাজব্যান্ডকে আমি বলছি, কি শুনছো, তুমি সোজা তাকিয়ে দেখো। তো ও বলছে, কি দেখবো, কি দেখা যাচ্ছে, এ তো অন্ধকারই, কি দেখা যাচ্ছে। আর না গো, কিছু একটা জলের ভেতর থেকে উঠে আসছে, একটা মেয়ে উঠে আসছে। ও বলছে, তুমি পাগল হয়েছো, মানে আমার এখনো ভাবতে না গায়ে কাঁটা দিচ্ছে, তুমি পাগল হয়েছো, মেয়ে একটা জল থেকে উঠে আসছে এই এত মাঝরাতে, তখন কটা বাজে আমাদের কাছে, মানে ঘড়ি ঘরের মধ্যে রাখা, আমরা ঘড়ি ফড়ি নিয়ে বসিনি। আর না গো, আমি বিদ্যুতের আলোতে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। তখন ও তো বলছে, বাবা খাচ্ছি আমি, নেশা হয়ে গেছে তোমার। আলাম না, আমি পরিষ্কার দেখতে পেয়েছি, তুমি তাকিয়ে থাকো। বলতে বলতে আবার কড়াত করে বাজ পড়েছে এবং বিদ্যুৎ চমকেছে। এবারে ও তো ওইদিকে তাকিয়েছিল, মানে এবার তো ওকে বলেছি তুমি কিন্তু চোখ সরাবে না। এইবারে মেয়েটি কিন্তু ধরুন তখন উঠে এসছে, এই ধরুন কোমর বা হাঁটু জল পর্যন্ত উঠে চলে এসছে। উঠে এসে এবার ও বলছে, হ্যাঁ গো, একটা মেয়ে উঠে আসছে, কি সেই অনেকটা কিরকম বলুন তো, ওই মানে যখন কি বলবো, ফরেনাররা যখন বিয়ে করেন মহিলাদের যে ধরনের পোশাক পরা থাকে সেই ধরনের পোশাক পরা। এবার তো আমার হাজব্যান্ডও পুরো সোজা হয়ে বসেছে, যে আনলাম দেখো উঠে দাঁড়িও না, পট করে আমাদের দেখতে পাবে, আবার কিসের থেকে কি হবে। আমরা বসে আছি, বসে তো পরিষ্কার সামনে একটা ফাঁকা, আমরা দেখতে পাচ্ছি দোতলা থেকে। এইবার ওই মেয়েটা না উঠে এসে পুরো উঠে আসলো, এসে এমন জায়গাটায় মানে আমাদের দিকে পেছন করে বসলো, বসে নিয়ে ওখানটা উনি মানে ওই মেয়েটি বসে রইল, চুলগুলো সেই হাওয়ায় উঠছে, ততক্ষণে ঝমাঝম বৃষ্টি নেমেছে, নির্বিকারভাবে মেয়েটা কিন্তু বসে রয়েছে, আমরাও চুপ করে ওখানে বসে রয়েছি। আর কীরকম জায়গায় বসেছে দেখুন, মানে আলো বললাম না, একটা আলোর যেন হালকা একটা পর্দার মতো আবরণ বালিতে যে পর্যন্ত গেছে, ঠিক ওই সীমানাটায় বসে আছে। আমরা কিন্তু ওই বিদ্যুৎ চমকের আলোতেই কিন্তু ওকে দেখে মনে হচ্ছে প্রচণ্ড রূপসী, সেই সোনালি সোনালি যেন চুলগুলো, আর ওরকম পোশাক পরা, আর বসে কিন্তু ও আছে ওই আলো আর অন্ধকারের ওই জায়গাটা বসে আছে। পেছন থেকে লক্ষ্য করলে মাঝে মধ্যে ওই সাদা পোশাকটা দেখা যাচ্ছে। আমরাও চুপ করে বসে আছি, আর ওই সামনেও দেখছি। প্রায় বিশ্বাস করুন আধা ঘন্টা পর্যন্ত আমরা বসে থাকতে দেখেছি। আর ওই সময় কিন্তু তখন আমরা পরে দেখেছি ঘড়িতে এসে ওই 3:30 এরকম সময়। এর পরে কিন্তু তখন বাজে, যখন আমরা ঘরে ঢুকেছি তখন ওই 3:15 থেকে 3:30 এরকম, এক্স্যাক্ট টাইমটা আজ আর মনে নেই। আধ ঘন্টা মতো ওই মেয়েটি ওখানে বসে থাকলো, তারপরে উঠে দাঁড়িয়ে আবার আস্তে 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 কিন্তু ওই সমুদ্রের দিকে যেতে লাগলো। তখনও প্রচণ্ড যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে, যেহেতু বিদ্যুতের চমক, আমরা তাই আস্তে আস্তে পেছন থেকে দেখছিলাম যে হয়তো কোমর অবধি জল, তারপরে হয়তো এরকম বুক অবধি জল, এখান অবধি জল, তারপরে এই অবধি জল, তারপরে একটা সময় কিন্তু সে জলের মধ্যে চলে গেল।
আজ অবধি কিন্তু কোনো রকম, যখন আমরা দুজনে আলোচনা করি আমার মেয়ে শোনে, বলে যে এটা কি সত্যি এরকম হতে পারে, কে ছিল ওটা, যে কিভাবে সে কেন জলের মধ্যে চলে গেল। এবং আমরা এতটা অবাক হয়েছি যে চিৎকার করে কাউকে ডাকবো, বা এটা তো ভয় লাগে যে একটা মেয়ে জলের মধ্যে ডুবে যাচ্ছে, আমরা কিন্তু কিচ্ছু করিনি, কারণ আমি নিজেই কিন্তু দেখেছি তাকে এতটা জল থেকে উঠে এসে কিন্তু ডাঙাতে এসে বসতে। কাজেই এমন কিছু ওটা ছিল যেটা কিন্তু হয়তো জলের মধ্যেই থাকে, কোনো বিশেষ তিথি বা নক্ষত্রে হয়তো সেটা উঠে এসে ওখানটা বসে, জানি না, এর কোনো ব্যাখ্যা কিন্তু আমরা আমাদের জীবনে কিন্তু খুঁজে পাইনি। তারপরেও বহুবার পুরীতে গেছি, বহুবার ওই হলিডে হোমে ওই বেঞ্চে বসেছি, ওই আশা নিয়ে বসেছি যে আবার যদি দেখতে পাই, কিন্তু আর কিন্তু কোনোদিনও দেখতে পাইনি। তা যাই হোক, আজকে দুটি ঘটনা শোনালাম। অবশ্যই বন্ধুরা দয়া করে কমেন্ট করে জানাবেন, যারা ঘটনা দিচ্ছে তারা তাতে উৎসাহ পাবে যে আপনাদের তার বলা ঘটনাটা, তার দেওয়া ঘটনাটা, শেয়ার করা ঘটনা কেমন লেগেছে আলপনা ভাওয়ালের। আর হচ্ছে আপনারা যারা শুনছেন, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই দয়া করে একটু আপনারা একটু শেয়ার করবেন এবং আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির কাছে বলবেন যাতে একটু তারা দয়া করে একটু সাবস্ক্রাইব করে নেন। আর নতুন বন্ধুদের কি বলবো, আপনারা আমাকে অনেকটা সময় ধরে এই ভিডিওটা যদি দেখে থাকেন, আমি জানি নতুন নতুন অনেকেই যোগ দেন, তারা কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে। আমি তো নতুন বন্ধুদের সবসময় বলবো যে একটু পরিচয় আপনাদের দেবেন বা পরিচিত হওয়ার চেষ্টা করবেন, তাতে খুব আনন্দ হয় মনে যে আমাদের এই সংসারে আরেকটা নতুন পালক জুড়ল। ঠিক আছে, তা যাই হোক, আপনারা এত সময় ধরে যদি ভিডিও শুনে থাকেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং দয়া করে লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং অবশ্যই কিন্তু বেল আইকনে অলে গিয়ে প্রেস করবেন, তাতে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করি না কেন তার নোটিফিকেশান আপনারা জলদি পেয়ে যাবেন। আর কি বলবো, আপনাদের জানা বা কারোর মুখে শোনা যদি কোনো ঘটনা থাকে, আজকে যে দিদিভাই এগিয়ে আসলেন ঘটনাটা শেয়ার করলেন, সেইভাবে আপনারাও একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দেবেন, তাতে চ্যানেলটা চালাতে কোনো রকম অসুবিধা হবে না। হ্যাঁ, আর কি বলবো, সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগাম কিন্তু পয়লা বৈশাখের আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের পয়লা বৈশাখ খুব খুব ভালো কাটুক, জোরদার সেলে কেনাকাটি করুন, তবে একটু দেখে শুনে নেবেন, সেলের মার্কেট বুঝতেই পারছেন, একটু দেখে শুনে নেবেন। আর এবছর তো আমাদের কোনো, আমার বা আমার পরিবারের কোনো কেনাকাটি নেই, তাই আপনারা খুব খুব মজা করবেন, আনন্দ করবেন, আর সুস্থ থাকবেন। আর অবশ্যই কিন্তু সোফিয়ার সাতকাহনের পাশে থাকবেন, ছেড়ে যাবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।